নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এখন শুনছেন প্রখ্যাত ঔপন্যাসিক শঙ্করের একটি কালজয়ী ক্লাসিক উপন্যাস কত অজানারে। আজকে ৪র্থ পর্ব। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। কত অজানারে, লেখক শঙ্কর। আজকে আপনারা শুনছেন ৪র্থ পর্ব। আইনপাড়ায় জীবনটা মন্দ কাটছিল না। কয়েক মাসের ভেতরেই কত লোকের সঙ্গে চেনা জানা হলো। অ্যাটর্নিদের পরিচয় এখন আমার মুখস্থ। তাদের নাম শুনলেই বলে দিতে পারি ক নম্বর অফিস। ছোকাদার সাহায্য না পেলে এত সহজে নিশ্চয়ই পোক্ত হয়ে উঠতে পারতাম না। ছোকাদা প্রশ্ন করতেন, বলো দেখিনি মুখুজ্জে বিশ্বাস। উত্তর দিতে একটু দেরি হলে তিনি বলতেন, এর মধ্যে ভুলে গেলে, কালকে বলে দিয়েছি না 10 নম্বর। ব্যারিস্টার সুব্রত রায়ের বাবু পাঁচুগোপাল ব্যস্ত লোক। আমাদের প্রশ্নোত্তর পর্ব শুনছিলেন মন দিয়ে। তিনি বলে দিলেন, কতক জিনিস, বিশেষ করে অ্যাটর্নিদের নাম ঠিকানাটা নামতার মতন মুখস্থ করে ফেলো, কাজে লাগবে। মুখস্থ করতে আমার মোটেই আপত্তি নেই। সুতরাং প্রচুর আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে ব্যারিস্টারের বাবু হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের চেষ্টা চলতে লাগলো। চেম্বারের সাহেববীতিটাও ক্রমশই কেটে যাচ্ছে। বিলিতি উচ্চারণ এখন আর অবদ্ধ ঠেকে না। কয়েকদিন কোর্টে সাহেবকে কেস করতেও দেখে এসেছি। বেশিরভাগ মামলা আইনের জটিলতায় কণ্টকিত। কিছু বুঝিনি এবং বোঝার চেষ্টাও বিশেষ করিনি। বেয়ারা মোহনচাঁদ আমার থেকে হাইকোর্টের খবর অনেক বেশি জানে। পণ্ডিতের মতন ঘাড় নেড়ে সে আমাকে জানিয়ে যেত, আজকে কেসে সাহেবের জিত হয়েছে, কিংবা কেস এখনো শেষ হয়নি, আগামীকালও চলবে। কোর্টে কাজ না থাকলে সাহেব ভেতরে বসে পড়াশোনা করেন, আমি বাইরের ঘরে বসে বসে টাইপ করি। সাহেবের সঙ্গে কারুর দেখা করতে হলে আমার সামনে দিয়েই যেতে হয়। ভয়ঙ্কর গরম পড়েছিল কদিন। পুরো দমে পাখা চালিয়ে দিয়ে টাইপ করে যাচ্ছিলাম। এমন সময় কে যেন জিজ্ঞেস করল, সাহেব ভেতরে আছেন নাকি? আগন্তুকের দিকে চেয়ে দেখলাম, এমন বিচিত্র বেশভূষা সচরাচর চোখে পড়ে না। বিলিতি আদব কায়দা, কিন্তু প্যান্টে অন্তত ডজন খানেক তালি। শার্টের কলার ফেটে প্রায় জামা থেকে আলাদা হয়ে গিয়েছে। জামাটি শেষ কবে কাচা হয়েছে ভগবানই জানে। তেল ও ঘামে টাইটা যে রং ধারণ করেছে তার বর্ণনা করার মতন ভাষাও খুঁজে পাচ্ছি না। জুতো ক্যাম্বিসের হলেও অসংখ্য চামড়ার তালিতে প্রায় চামড়ার জুতোর রূপ নিয়েছে। এমন লোককে ভেতরে ঢুকতে দেওয়া ঠিক হবে কিনা সেটাই ভাবছি। সাধারণত ভিক্ষের জন্য এই ধরনের লোক অফিসে অফিসে হানা দেয়। আগন্তুকের মুখের দিকে আবার তাকালাম। শরীরের কোথাও মাংসের লেশ মাত্র নেই। একটা দীর্ঘ কঙ্কাল, যেন চামড়া দিয়ে ঢাকা। কিন্তু এই শ্রীহীনতার মধ্যেও দাড়ি নিখুঁত ভাবে কামানো। হাতের জীর্ণ অ্যাটাচি কেসটা খুলতে খুলতে আগন্তুক বললে, আমি সাহেবের বন্ধু। অতি কষ্টে হাসি সম্বরণ করতে হলো। আমাকে নির্বাক দেখে লোকটা তীব্র দৃষ্টিতে আমার আপাদ মস্তক নিরীক্ষণ করে সামনের চেয়ারে বসলো। একটা অ্যাটাচি কেসের ভেতর থেকে বিরক্তভাবে হাত চালিয়ে কার্ড বার করলো। কার্ডটিও মালিকের মতন বহু ব্যবহারে মলিন। কার্ড পড়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। তাতে লেখা বি কে বোস, BA ক্যান্টাব, ব্যারিস্টার অ্যাট ল। ইনি ব্যারিস্টার? অসম্ভব। চৌরঙ্গি অঞ্চলের সিনেমা হাউসগুলির সামনে অ্যাংলো ইন্ডিয়ান ভিখারির গোষ্ঠীভুক্ত বলে যাকে আন্দাজ করেছিলাম, তিনি কিনা ব্যারিস্টার।
ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে কাজ করতে এসে বহু ব্যারিস্টার দেখেছি। অনেকের সঙ্গে ইতিমধ্যে পরিচয় হয়েছে। তাদের অনেকের ভালো পোশাক, দু হাতে টাকা রোজগার করে। আবার কেউ হয়তো 6 মাসে একবার গাউন পরেন। তবু সকলেরই চাল চলনে, বেশ বাসে আভিজাত্যের ছাপ লক্ষ্য করেছি। কিন্তু ব্যারিস্টার বোসের একই রূপ। আমার অনুমতির জন্য অপেক্ষা না করে ব্যারিস্টার বোস ভেতরে ঢুকে গেলেন। এই যে বোস, অনেকদিন কোনো খবর নেই কেন? চেয়ার থেকে উঠে সাহেব বোসকে অভ্যর্থনা করলেন। তখন আমার সন্দেহ নিরসন হলো, লোকটা সত্যিই তার পরিচিত। নানা কাজে ব্যস্ত থাকি, আশা হয়ে ওঠে না, বোস উত্তর দিলেন। আমাকে ডেকে সাহেব চায়ের ব্যবস্থা করতে বললেন। শরীর কেমন? বোস উত্তর দিলেন, বেশ ভালোই আছি। শরীরে মেদ থাকলে সুস্থ এবং না থাকলেই অসুস্থ, এমন তো কোনো নিয়ম নেই না। দুজনের মধ্যে আলাপ আলোচনা অনেকক্ষণ চলল। আমার চেয়ার থেকে সেসব স্পষ্ট শোনা না গেলেও মিস্টার বোসের ইংরেজি কথনের অপূর্ব ভঙ্গিমায় বেশ আশ্চর্য বোধ করলাম। সাহেবের ঘর থেকে বেরিয়ে ব্যারিস্টার বোস আমার সামনে এলেন। সামনের বেঞ্চিতে পা তুলে ক্যাম্বিসের জুতোর ফিতেটা আঁট করে নিলেন। তারপর অ্যাটাচি কেস নিয়ে বিদেয় নিলেন। বোসকে দেখলে? সাহেব জিজ্ঞেস করলেন। উত্তর দিলাম, হ্যাঁ। কথার ভঙ্গিতে হয়তো সাহেব আমার মনের কথা বুঝলেন। তাই বললেন, তোমাদের শাস্ত্রেই তো বলে পুরুষের ভাগ্য স্বয়ং দেবতার অজ্ঞাত, মানুষ তো কোন ছাড়। এমন একদিন ছিল যখন আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না বোসকে এই বেশে দেখতে হবে কোনোদিন। আর কিছু বললেন না তিনি। একটা চিঠি টাইপ করতে দিয়ে বোসের প্রসঙ্গ চাপা দিলেন। ব্যারিস্টার বোসের দারিদ্র্যক্লিষ্ট কঙ্কালসার চেহারাটি ক্রমশ আমার খুব পরিচিত হয়ে উঠল। অ্যাটাচি কেস হাতে তিনি চেম্বারে আসেন। সেই তালিমারা প্যান্ট, তেল চিটচিটে শার্ট ও টাই, সেই ক্যাম্বিসের জুতো, সেই একই ভঙ্গিতে অ্যাটাচি কেস ও ব্রিফের বান্ডেল নামিয়ে জিজ্ঞাসা, সাহেব ভেতরে আছেন? এবং ভেতরে প্রবেশ ও সাহেবের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা ও প্রস্থান। ইদানিং প্রায়ই চেম্বারে আসছিলেন তিনি। আগে মাসে একবারের বেশি দেখা হতো না, কিন্তু সময়ের ব্যবধান কমতে কমতে সপ্তাহে 2-3 বার হাজিরা দিতে লাগলেন ব্যারিস্টার বোস। ফলে সাহেবের কাজের ক্ষতি হয়। গল্পে বসলে মিস্টার বোস সহজে উঠতে চান না। কেসের কাগজপত্র ফেলে সাহেবকে কথা বলতে হয়। আড়ালে অস্বস্তি অনুভব করেন তিনি। দুপুরবেলায় সময় নষ্ট করা সম্ভব নয়, বিশেষ করে যার 1 ঘন্টার মূল্য বেশ কয়েক মোহর। বোসের কি কোনো কাজকর্ম নেই? একদিন সাহেবকে জিজ্ঞেস করলাম। ম্লান হেসে তিনি বললেন, বেচারা ব্রিফ পায় না। কিন্তু ওর হাতে তো সর্বদাই ব্রিফের বান্ডেল থাকে। সাহেব আবার হাসলেন। ওগুলো বাসি ব্রিফ, পড়লে দেখবে একটারও বয়স 20 বছরের কম নয়। ডাক্তারদের স্টেথোস্কোপের মতন ব্যারিস্টারদের ব্রিফ হাতে রাখতেই হয়, মক্কেল থাক আর না থাক। ব্রিফ রহস্য আমার জানা ছিল না, নতুন জ্ঞান সঞ্চয়, তাই মনে মনে বেশ ধাক্কা খেলাম। আর একদিন বোস অ্যাটাচি কেস ও ব্রিফের বান্ডেলটা আমার টেবিলে রেখে সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন। একটু পরে সুইং ডোরের ফাঁক দিয়ে দেখলাম বোস বেশ কয়েকটা নোট পকেটে রাখছেন। বলছেন, মেনি থ্যাঙ্কস, এখন উঠি, অনেক কাজ পড়ে রয়েছে। কাজ থাকলে এখানে সময় নষ্ট করতে বলতে পারি না। সাহেবের উত্তর কানে এলো। ভারিক্কি চালে গটমট করে বোস বেরিয়ে গেলেন। টাকার পরিমাণটা জানতাম না, সাহেবও বলেননি আমাকে। কিন্তু বোসের ঘন ঘন আবির্ভাবে অর্থনৈতিক দিক থেকে সাহেব যে লজ্জিত হচ্ছেন তা বুঝতে পারি। বোস এসেই চাপা গলায় কিছুক্ষণ কথা বলেন এবং সাহেব পকেট থেকে টাকা বার করে দেন। মুখে কিছু বলতে পারেন না। শেষে একদিন আমি বললাম, বোস এলে আভাসে খানিকটা বুঝিয়ে দেব।
নিজের পক্ষে সেটি সম্ভব নয় বলে সাহেব প্রথমে কিছুতেই রাজি হন না, কিন্তু পরে নিতান্ত অনিচ্ছা সহকারে মত দিলেন। একদিন সকালে বোস এলেন। অ্যাটাচি কেসটা নামিয়েই জিজ্ঞেস করলেন, সাহেব আছেন? কথাটা কিভাবে পারবো পূর্বাহ্নেই মনে মনে রিহার্সাল দিয়ে রেখেছিলাম, কিন্তু বোসের চালচলন ও ব্যবহারে এমন একটা প্রখর ব্যক্তিত্ব আছে যে ঘটনাস্থলে সব গোলমাল হয়ে গেল। সংকোচ বোধ করতে লাগলাম। যথাসম্ভব মনোবল সঞ্চয় করে বললাম, হ্যাঁ আছেন, তবে কাজে ব্যস্ত। যদি কিছু মনে না করেন, আপনার কি প্রয়োজন এই স্লিপটিতে লিখে দিন। চমকে উঠলেন বোস। উত্তেজনায় থরথর করে তার দেহ কাঁপতে লাগলো। কি বললেন? স্লিপ? স্লিপ দিয়ে দেখা করতে হবে? প্রস্তুত ছিলেন না তিনি। আকস্মিক আঘাতে তার সুপ্ত আত্মসম্মান বোধ জেগে উঠেছে। তিনি আমার দিকে এমন ভাবে তাকালেন, চোখ নামিয়ে নিলাম। মনে হলো যেন অসংখ্য রঞ্জন রশ্মির তরঙ্গ আমার ভেতরে প্রবেশ করে সবকিছু দেখে নিচ্ছে। প্রস্তুত হয়েই রইলাম, অপ্রীতিকর কথা শুনতেই হবে তার কাছ থেকে। কিন্তু পর মুহূর্তেই পরিবর্তন। শান্ত হয়ে গেছে তার মুখমণ্ডল। চোখের আগুন টপ করে জ্বলে উঠেই নিভে গিয়েছে। কোনো কথা নয়। অ্যাটাচি কেস ও ব্রিফের বান্ডেলটা হাতে তুলে তিনি দরজার দিকে পা বাড়ালেন। লজ্জিত কণ্ঠে বললাম, চলে যাচ্ছেন কেন? মুখ ফিরিয়ে তিনি একবার তাকালেন, চোখ কুঞ্চিত করলেন, কিন্তু উত্তর দিলেন না। শুধু তার দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ার শব্দ কানে বাজতে লাগলো। আমি বিমূঢ়। সম্বিত ফিরে এলে বেদনা বোধ করলাম। ব্যারিস্টার বোসকে অপমানের উদ্দেশ্য আমার ছিল না। যথাসময়ে সাহেবকে সব বললাম। শুনে তিনি নির্বাক নিস্তব্ধ হয়ে বসে রইলেন। মনের গোপন কোণে তিনি আঘাত পেয়েছেন, লজ্জিত হয়েছেন। সামনের একখানা মোটা বইয়ের দিকে শূন্য দৃষ্টিপাত করে তিনি বললেন, বোস চলে গেল? না, খুব অন্যায় করেছি। আমি বললাম, কোনো রূঢ় কথা বলিনি তাকে। সাহেব আমার মুখের দিকে তাকালেন। সে কথা বলছি না, অপরাধ আমারই। তার মনের আকাশে বিষণ্ণ মেঘ ক্রমে ক্রমে জমে উঠেছিল। বোধ করি তাই তিনি ধীরে ধীরে ব্যক্ত করলেন বোসের কাহিনী। হাতে কাজ ছিল, সেগুলো পাশে সরিয়ে রেখে বললেন, এসব তো রোজই আছে। তোমাকে আগে বলিনি, বোস আমার বহুদিনের পরিচিত। সে আমার সহপাঠী। আপনার সহপাঠী? ধিক্কারে মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছিল আমার। হ্যাঁ, আশ্চর্যভাবে পরিচয় হয়েছিল তার সঙ্গে। ছাত্র জীবনের কথা, বেশ ছিল দিনগুলো। আমি শুনছি, সাহেব বলছেন। তখন আমরা কেমব্রিজে পড়ি। ওখানকার কয়েকজন দুষ্ট ছাত্র বুলডগ নামে যত রাজ্যের গোলমেলে খবর বোঝাই এক পত্রিকা বার করত। কাগজটিকে ভয় করত না এমন লোক কেমব্রিজে ছিল না। মাসের 3 তারিখে ছাত্র শিক্ষক সকলে তথস্থ। বুলডগ কাকে কামড়ে দিয়েছে কে জানে। আমাদের নিজেদের ছোট্ট একটা সাহিত্য আসর ছিল। বুলডগের নজর সেটির উপরও পড়ল। আসরের কীর্তিকাহিনী ব্যঙ্গ করে বুলডগে যে লেখা প্রকাশিত হলো, তাতে ছাত্র সমাজে আমাদের মুখ দেখানো দায় হয়ে উঠল। এমনকি আসর ভাঙবার দাখিল। ভয়ঙ্কর রেগে একদিন সম্পাদকের সঙ্গে দেখা করতে চললাম। সম্পাদক জন ক্রফোর্ড আমাদের পাশের কিংস কলেজের ছাত্র। উত্তেজনার মাথায় বেশ কিছু শুনিয়ে দিলাম তাকে। ক্রফোর্ড হেসে বলল, প্রবন্ধটি বিশেষ প্রতিনিধি লিখিত। একটু অপেক্ষা করলে এই লেখকের সঙ্গে দেখা হয়ে যাবে। কিছুক্ষণ পরে এক সুদর্শন যুবক ঘরে প্রবেশ করল। মিষ্টি হাসিতে সারা মুখখানি ভরে রয়েছে। গৌরকান্তি, কালো কুচকুচে চুল, নিখুঁত বেশবাস, হাতে চওড়া কবজি দেখলেই বোঝা যায় স্পোর্টসম্যান। ক্রফোর্ড পরিচয় করিয়ে দিল, এই নিন আপনার লেখক,
যা কিছু বলবার একেই বলুন। মিস্টার বোস সেন্ট জনের ছাত্র, ইন্ডিয়া থেকে পড়তে এসছেন। আমি স্তম্ভিত। ইংরেজি যার মাতৃভাষা নয়, সে এমন সুন্দর লিখতে পারে? বিদেশে পড়তে এসে মাথায় এত দুষ্টুমি বুদ্ধি খেলে? রাগ দেখানোর সুযোগই দিল না বোস। বললে, বন্ধ ঘরের মধ্যে ঝগড়া করা আমার পোষায় না, এসব খোলা মাঠে জমে ভালো। সম্মোহনী শক্তি আছে বোসের, প্রতিবাদ করতে পারলাম না। ক্রফোর্ডের ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বায়রন্স পুলের ধারে হাজির হলাম আমরা। কতদিনের প্রাচীন স্মৃতি। ছাত্রাবস্থায় লর্ড বায়রন এই পুকুরের সামনে বসতেন, কখনো ছেলে মানুষের মতন ক্রীড়াচ্ছলে ঝাঁপিয়ে পড়তেন জলে। পুকুর পাড়ে বসে আমরা বায়রনের দিনের কথা ভাবছিলাম। বোস বক্তা, আমি শ্রোতা। সন্ধ্যা ঘনিয়ে আসতে আমরা উঠে পড়লাম। হঠাৎ মনে পড়ল, ঝগড়া করার জন্য এসেছিলাম আমরা। বোস নিজেই বললে, বাঘ যুদ্ধটা আজ হলো না। ঠিক আছে, তোলা রইল। আর একদিন আসুন, সুদে আসলে ঝগড়া করা যাবে। ঝগড়ার দিনটা ক্রমশ পিছিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত তামাদি। হাতাহাতি করতে এসে অন্তরঙ্গ বন্ধুত্ব। বোস আড্ডার আমি অন্যতম মেম্বার। বাবার একমাত্র সন্তান বীরেন বোস বন্ধু বান্ধবের পেছনে হাতে টাকা খরচ করে। একা কিছু খাওয়া, একা থিয়েটার যাওয়া বোসের কল্পনার অতীত। কোথাও পিকনিক হবে, খাবারের দায়িত্ব সে জোর করে নিজের ওপর নেবে। 5টা কি 10টা টাকা আজ তার কাছে কত মূল্যবান, অথচ একদিন সে কথায় কথায় সে 2-3 পাউন্ড খরচা করেছে। বোস ছবি আঁকে, ঘোড়ায় চড়ে, ছুটির দিনে বন্দুক কাঁধে শিকারে বার হয়। অব্যর্থ লক্ষ্য তার। সারা দিনে জলা জঙ্গলে ঘুরে সন্ধ্যার আগে যখন সে ফেরে, তখন তার ঝুলিতে বেশ কয়েকটা বন্য পাখি। গুনগুন করে সে নিজের ভাষায় গান গায়। আমরা বুঝলাম না, তবু ভালো লাগতো। বোসের হোস্টেলে ঘরের এক কোণে একটা ছোট্ট কটেজ পিয়ানো ছিল। কত সন্ধ্যায় তার বাজনা শুনেছি। সে উঠে এসেছে, আমি বাজাতে আরম্ভ করেছি। বাজনায় বিভোর হয়ে সময় ভুলে গিয়েছি। তারপর হঠাৎ দূরে ট্রিনিটি কলেজের ভারী পুরুষালী স্বরের ঘণ্টা শুনে চমকে উঠেছি। রাত তো অনেক। বোস তখনও বিভোর, সুরের মূর্ছনায় সম্পূর্ণ মগ্ন। কোন দিন বা কাব্যচর্চা, বায়রন, শেলি কিংবা কেটস। বীরেন বোসের আর এক রূপ ছিল। কলেজে পড়াশোনার বাইরে যত রাজ্যের দুষ্টুমি বুদ্ধি তার মাথায় খেলে যায়। কোনো মতলবের প্রয়োজন হলে বন্ধু বান্ধবেরা তার পরামর্শ নিতে ছুটে আসে। বোস বলতো, ভেবেছিলাম বিলেত থেকে ব্যারিস্টারি শিখে দেশে প্র্যাকটিস করব। এখন দেখছি ইচ্ছে হলে এখানেই ব্যবসা ফাঁকতে পারি। বোসের বহু কীর্তির মধ্যে একটি আজও মনে পড়ে। ডক্টর ডেভিস ছিলেন ল্যাটিনের প্রধান অধ্যাপক। তার পাণ্ডিত্যের খ্যাতি জগৎজোড়া। কিন্তু অনেক ক্ষেত্রে যা হয়, অধ্যাপক হিসেবে তিনি একবারে ব্যর্থ। মানুষ হিসেবে কিন্তু তার তুলনা হয় না। অবিবাহিত অধ্যাপকের সংসারে কোনো আকর্ষণ নেই। ছাত্রদের কিছু উপকার হয়, কিভাবে তাদের সাহায্য করা যায়, এই চিন্তায় তিনি ডুবে থাকেন। ছাত্রমঙ্গলের অদম্য আগ্রহে অধ্যাপক ডেভিস মাঝে মাঝে উদ্ভট কিছু করে বসতেন। একবার ডক্টর ডেভিসের মাথায় ঢুকলো যে তার ছাত্রদের জ্যাম জেলির পেছনে অনেক টাকা খরচা করতে হয়। সঙ্গে সঙ্গে মনস্থির, সুলভ মূল্যে জেলি তৈরি করতে হবে। ল্যাটিনের অধ্যাপক আহার নিদ্রা ত্যাগ করে জেলি তৈরির বিভিন্ন মশলা নিয়ে রান্নাঘরে রাতের পর রাত কাটাতে লাগলেন। কটু গন্ধে চারদিক ভরপুর হয়ে উঠল। অধ্যাপকের কিন্তু খেয়াল নেই। মোটা মোটা বই নিয়ে তিনি রান্নাঘরে বসে রয়েছেন, আর সামনের কড়াইয়ে জেলি তৈরি হচ্ছে। কোনো বাধা তিনি মানবেন না। বাজারে জেলির পেছনে ছাত্রদের অপচয় বন্ধ করতেই হবে। অবশেষে অধ্যাপক ডেভিসের জেলি আন্ডার গ্রাজুয়েট বাজারে বেরোলো। অতি সুলভ মূল্যে মাত্র 1 পেনিতে 1 শিশি।
তিনি নিজে প্রত্যেকটা হোস্টেল ঘুরে ঘুরে দেখতে লাগলেন ছাত্ররা এখনো অন্য জেলি কিনে পয়সা নষ্ট করছে কিনা। অধ্যাপক ডেভিসের জেলি স্বাদে ও গন্ধে অতুলনীয়, মুখে দিলে বমি হওয়ার উপক্রম। প্রতিবাদে ফল নেই, কারণ অধ্যাপক ডেভিসের জেলি হাইজিনিক, রসনা তৃপ্ত না হলেও আখেরে ফল দেবে। জেলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকজন ছাত্র অবশেষে বসে শরণাপন্ন হলো। মন্ত্রণা পরিষদের বৈঠক বসত গোপনে, আমরা কিচ্ছুই জানতে পারিনি। দিন দশেক পরে সমস্ত কেমব্রিজ শহর সেদিনের প্রভাতী সংবাদপত্রে অবাক হয়ে এই বিজ্ঞাপনটি পড়ল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ল্যাটিনের প্রধান অধ্যাপক আমি, ডক্টর জন ডেভিস, এতদ্বারা সর্বসমক্ষে বিখ্যাত জেলি প্রস্তুতকারক মেসার্স কাইলার অ্যান্ড কোম্পানির নিকট উক্ত কোম্পানির ছাপমারা শিশিতে নকল জেলি বিক্রয়ের জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি ও অঙ্গীকার করিতেছি ভবিষ্যতে এরূপ কাজ কখনো করিব না। পরে অনুসন্ধান করে সমস্তটাই জানলাম। অধ্যাপক ডেভিস জেলি তৈরির পর খেয়াল করলেন যে জেলি রাখবার জন্য কোনো শিশিই আনা হয়নি। তার ঝি তখন কাছাকাছি হোস্টেলে যতগুলো খালি শিশি ছিল সেগুলো নিয়ে আসে। দুর্ভাগ্যক্রমে শিশিগুলো কাইলার অ্যান্ড কোম্পানির নামাঙ্কিত। এই খবরটুকুই কাইলার অ্যান্ড কোম্পানিকে জানিয়ে দেওয়ার বুদ্ধি বোস সেই দিন দিয়েছিল। কেমব্রিজ পাঠ করে আমরা দুজনেই ব্যারিস্টারি পড়তে লন্ডনে এলাম। আমি গেলাম ইনার টেম্পলে, বোস লিঙ্কস ইনে। বেশিরভাগ ভারতীয় ছাত্রই লিঙ্কস ইনে যেত সেই সময়। বোসের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশই কমে এলো, তবে একবারে সম্পর্ক ছেদ নয়। পত্রালাপ তো ছিলই, তাছাড়া ছুটি ছাটায় সে আমার ফ্ল্যাটে আসতো, আমিও মাঝে মধ্যে তার কাছে যেতাম। বোস আতিথ্যের কোনো ত্রুটিই রাখত না, খাওয়া দাওয়া এমনকি প্রায় থিয়েটারেও টিকিট কাটা, কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। সেই চিরপরিচিত সদাহাস্যময় আনন্দের প্রস্রবণ। আমরা গল্প করেছি, কবিতা পড়েছি, আর শুনেছি সুন্দরবন জঙ্গলে বোসের বাবার শিকার কাহিনী। ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকার বিশেষ প্রতিনিধির কাজ পেয়ে এক ছুটির সময় আমাকে জার্মানি যেতে হলো। সমস্ত জার্মানি পরিভ্রমণ করে মাস কয়েক পরে লন্ডনে ফিরে এলাম। ইতিমধ্যে বোসের সংবাদ রাখতে পারিনি, তাই সুযোগ পেয়েই দেখা করতে গেলাম। প্রথম দর্শনেই চমকে উঠলাম। বোসকে একবারে অন্য মানুষ মনে হচ্ছে। আগেকার মতন আমাকে দেখে সে উল্লাসে চিৎকার করে উঠল না। মুখে চোখে অত্যধিক গাম্ভীর্যের ছাপ। বেশ অস্বস্তি বোধ হতে লাগলো। মামুলি কথাবার্তার পর সেদিনের মতন বিদায় নিলাম। সপ্তাহখানেক পরেই এক সন্ধ্যায় বোস আমার ফ্ল্যাটে দর্শন দিল। রাতের মধ্যেও তাকে থেকে যেতে বললাম। বোস আপত্তি করল না। ইতিমধ্যে ব্যারিস্টারির পরীক্ষায় দুজনেই সাফল্য লাভ করেছি। ডিনার সেরে আমরা ফায়ার প্লেসের সামনে এসে বসলাম। দুজনের মুখেই পাইপ। প্রথমে কোনো কথা নেই, শুধু পাইপের ধোঁয়ায় ড্রয়িং রুমের আলোটা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। বাইরে বেজায় শীত, ফায়ার প্লেসে আগুন গনগন করছে। বোস অবশেষে নিস্তব্ধতা ভঙ্গ করে জিজ্ঞেস করলো ভবিষ্যৎ সম্বন্ধে আমি কি প্ল্যান করেছি। বললাম, এখনো ঠিক করে উঠতে পারিনি, খুব সম্ভবত ব্যারিস্টারি করব না। আলোচনা জমে উঠল বিভিন্ন বিষয়, কেমব্রিজের ছাত্র জীবন, আমার জার্মানি ভ্রমণ ইত্যাদি। হঠাৎ বোস বলে উঠল, আজ কেন এলাম জানো? না, কেন? বোস গম্ভীর হয়ে উঠল। একটু থেমে বুক পকেট থেকে একটা ছবি বার করে আমার সামনে ধরল। চিনতে পারো? চিনতে না পারার কোনো কারণ নেই। বোস যাদের বাড়িতে পেইং গেস্ট, সেই মিস্টার অ্যান্ড মিসেস ডেভেনহ্যামের মেয়ে এমিলি। বোসের পকেটে এমিলি ডেভেনহ্যামের ছবি? আমি অবাক। আরও অবাক হলাম যখন আমার পিঠে একটা হাত রেখে বোস বলল, এমিলিকে বিয়ে করছি। কনগ্রাচুলেশনস, এই তো বিরচিত কার্য। করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলাম। নিতান্ত ঠান্ডাভাবে বোস তার হাতটা এগিয়ে দিল। পাইপের ধোঁয়া ছেড়ে বলল, আমাদের দেশে বাপ মায়ের অমতে বিয়ে করাটা রীতি নয়, হয়তো অনেক গঞ্জনা সইতে হবে। মা বেঁচে থাকলে কান্নাকাটি করতেন, কিন্তু তিনি অনেককাল চোখ বুজেছেন। বাবা, সে যা হয় হবে। হোস্টের মেয়েকে ভালোবাসার মধ্যে অনেক থ্রিল আছে,
আমি বোসকে উৎসাহ দিলাম। সত্য কথা, এক মুখ ধোঁয়া ছাড়ল বোস। আমাদের মতন গোঁড়া দেশেও এমন ঘটনা ঘটেছিল। সেদিন বোসের মুখে তোমাদের কচ ও দেবযানীর গল্প শুনেছিলাম। সুন্দর কাহিনী, সর্বদেশের শিষ্য ও গুরুকন্যাদের কাহিনী। গুরুগৃহের শিক্ষা সমাপ্ত করে বিদায় নেবার কাল সমাগত। কচ গুরুকন্যা দেবযানীর সঙ্গে শেষ দেখা করতে এলেন। দেবযানী, আমার যাওয়ার সময় হয়েছে, তাই দেখা করতে এলাম। মধুকণ্ঠে দেবযানী জিজ্ঞাসা করলেন, তোমার সকল অভিলাষ পূর্ণ হয়েছে তো? প্রশ্নের ইঙ্গিত কচ ধরতে পারলেন না, তাই বললেন, হ্যাঁ সুন্দরী, আমার জীবন কৃতার্থ, আমার সকল আশা চরিতার্থ। অভিমানিনী গুরুকন্যা তখন মনে করিয়ে দিলেন, হে উদার দর্শন যুবক, ভেবে দেখো, কত উষায়, কত জ্যোৎস্নায়, কত অমানিসায় এই পুষ্পগন্ধ ঘনমণি তুমি আমার প্রতি সলজ্জ দৃষ্টি হেনেছ। সে কি আমি দেখিনি? আমার হৃদয় কি সঙ্গে সঙ্গে কেঁপে ওঠেনি? পৃথিবীর সকল কচ ও দেবযানীর উপাখ্যান অভিশাপ বর্ষণে শেষ হয় না। কচের প্রশস্ত ও উষ্ণ বক্ষে বেড়া বৃধুরা দেবযানীরা অনেক সময় ঝাঁপিয়ে পড়ে। অন্তত বীরেন বোস ও এমিলি ডেভেনহামের ক্ষেত্রে তাই হয়েছে। তবুও আমার কেমন আশ্চর্য মনে হয়েছে। এমিলি ডেভেনহাম উৎসিত না হলেও সুন্দরী নন। একদা কেমব্রিজে এই বীরেন বোস অনেক সুন্দরী ইংরেজ তরুণীর জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে এসছে। আমি অন্তত দুজনের কথা নিশ্চিত জানি। নিউহ্যাম কলেজের বেরেল ও ভেরোনিকার পাশে এমিলির সৌন্দর্য ও বংশগৌরব কোনোটাই দাঁড়াতে পারে না। আগুনের দিকে পতঙ্গের মতন তারা দুজনেই বোসের দিকে ছুটে এসছে। বোস বাধা দেয়নি। একসঙ্গে ঘুরে বেরিয়েছে, কাফেতে মুখোমুখি বসে গল্প করেছে, বড় বড় চিঠি লিখেছে। তারপর বেরেল হিউম তাকে মনের কথা জানিয়েছে। বীরেন নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করেছে। ভেরোনিকা সাদারল্যান্ডও একই ভুল করেছিল। মরমে আঘাত পেয়েছে সেই বীরেনের কাছ থেকে। চোখের জলে রুমাল সিক্ত করেছে ভেরোনিকা। নির্বিকার চিত্তে বীরেন বলেছে, জীবনটা স্পোর্টসম্যানের মতন নিতে হবে, সেন্টিমেন্টাল হয়ে কোনো লাভ নেই। কেমব্রিজের প্রত্যাখ্যান ও আজকের আকস্মিক আত্মসমর্পণের মধ্যে কোনো যুক্তি খুঁজে পাইনি। কারণ অনুসন্ধান ছেড়ে দিয়েছি ব্যর্থ হয়ে। প্রবোধ দিয়েছি মনকে, বোসের ভালো লেগেছে এমিলিকে, এই যথেষ্ট। গিয়েছি বোস ও এমিলি ডেভেনহ্যামের বিয়েতে। কিছুদিন পরেই সস্ত্রীক বীরেন বোস ভারতবর্ষের পথে রওনা হলো। বোম্বাই থেকে বীরেন আমাকে শেষ চিঠি লিখেছিল, জানিয়েছিল কলকাতায় পৌঁছে আবার চিঠি লিখবে। ব্যারিস্টারি ও সাংবাদিকতার মধ্যে টানাপোড়েন চলছিল। কোন পথে যাব তখনও ঠিক করে উঠতে পারিনি। পাকাপাকি কোনো ব্যবস্থার আগেই মহাযুদ্ধ বেঁধে গেল। অন্য অনেকের মতন কলম ছেড়ে বন্দুক ধরতে হলো আমাকে। ফলে বোসের কোনো সংবাদ নেওয়া হয়নি। যুদ্ধজীবনের অনেক কথা, কিন্তু সেসব এখন থাক। যুদ্ধ শেষে অক্সফোর্ড ও বাকিংহামশায়ারের রেজিমেন্টের কর্নেল রূপে ভারতবর্ষের পাড়ি দেওয়ার হুকুম হলো। 1 সপ্তাহের নোটিশেই লন্ডন থেকে মুম্বাই। কিলবেরি ডাক থেকে যে জাহাজে চড়েছিলাম সেটি আমাদের একদিন বোম্বাই নামিয়ে দিল। তারপর বোম্বাই থেকে ফৈজাবাদ, কয়েক বছর সেখানে কাটিয়ে কলকাতা। ফোর্ট উইলিয়াম থেকে হাইকোর্টের দূরত্ব এমন কিছু নয়। মাঝে মাঝে আসতাম এই পাড়ায় দর্শক হিসেবে। ভাগ্যের লিখন, কয়েকজন বিচারক বন্ধুর উপদেশে সৈন্যবাহিনী থেকে অবসর নিয়ে ব্যারিস্টারি আরম্ভ করলাম এখানে। ভুলেই গিয়েছিলাম বোসকে। হাইকোর্টের করিডোরে একদিন কে যেন আমার নাম ধরে ডাকলো, হ্যালো, কেমন আছো? সারপ্রাইজিং তোমার আবির্ভাব। চেহারা দেখে তো চিনতে পারিনি। গলার স্বরে বুঝলাম বীরেন বোস। আমার দোষ নেই। কেমব্রিজের বীরেনের সঙ্গে আজকের বীরেনের একটুও সাদৃশ্য নেই। শরীর শুকিয়ে কাঠ, কাঁচা সোনার রং তামার মতন মেনবাড়ে করছে। অস্বাভাবিক ক্লান্তিময় মুখচ্ছবি। আনন্দে জড়িয়ে ধরলাম বোসকে। হ্যালো, সত্যি সারপ্রাইজিং। কলকাতা থেকে চিঠি লেখার প্রতিশ্রুতি তুমি রাখুনি। কেমন আছো? এমিলি কেমন? অসুখ হয়েছিল নাকি? এক ঝাঁক প্রশ্ন ছুঁড়ে দিলাম তার দিকে। না, অসুখ করেনি। অন্য প্রশ্নের উত্তর দিল না সে। কোনো আগ্রহ না দেখেই বলল, আজকে খুব ব্যস্ত আছি, চললাম। পুরনো বন্ধু, কতদিন পরে দেখা। এমন কি তাড়াতাড়ি থাকতে পারে যে 5 মিনিট কথা বলা চলে না?
ভালো লাগলো না আমার। সত্যি বলতে আপত্তি নেই, নিজেকে অপমানিত মনে হচ্ছিল। সময় মতন খোঁজ নিলাম বোস সম্বন্ধে, কিন্তু যা শুনলাম তাতে আমার রাগ করবার কিছু রইল না। 1 পয়সা রোজগার করতে পারে না বোস, কোনো পসার নেই তার। তোমরা যাকে বলো ব্রেফেন ব্যারিস্টার, ব্যারিস্টার বোসের নাম শুনলে অ্যাটর্নিরা মুখ টিপে হাসে। বোসের মতন প্রতিভাবান ছাত্র আদালতে ব্যর্থ, এ এক রহস্যমোচনের উপায় খুঁজে পেলাম না। লোককে জিজ্ঞেস করলে বলে বীরেন বোস, রাবিশ, অকম্মা। চিঠি লিখলাম বোসকে, একদিন ডিনারে এসো। কোনো উত্তর দিল না। অসৌজন্যে আঘাত পেলেও কিছুদিন পর আবার চিঠি লিখেছি, উত্তর নেই। একদিন বিকেলে টাউন হলের সামনে হঠাৎ বোসকে দেখতে পেলাম। ধরলাম তাকে, আজ ছাড়ছি না, সঙ্গে চলো। বোস বলল কাজ আছে, এখন যেতে পারবো না। প্রতিবাদে কান্না দিয়েই এক প্রকার জোর করেই তাকে বাড়িতে টেনে নিয়ে এলাম। ডিনারের আগে ছাড়ছি না, বোসকে বলে দিলাম। চা পর্ব শেষ না হতেই সন্ধ্যা নেমে এসছে। ঘরে কেবল আমরা দুটি প্রাণী বেতের চেয়ারে মুখোমুখি বসে আছি। কোনো কথা নেই। মনে পড়ছিল অনেকদিন আগে লন্ডনের এমনি এক সন্ধ্যার কথা। সেদিন আমাদের আলোচনায় প্রাণ ছিল, প্রাণের আনন্দে দুজনের কথা চলছিল। আজ আমাকে জেরা করে উত্তর বার করতে হচ্ছে। শতপ্রণোদিত হয়ে বোস কিছুই বলবে না। ডিনার শেষে আমরা খোলা বারান্দায় এসে বসলাম। আধো অন্ধকারে সামনের টবের ফুল গাছগুলো ভালো করে দেখা যাচ্ছে না। চাঁদের স্তিমিত আলো এসে পড়ছে বারান্দার এক কোণে। বোস বাইরন থেকে আবৃত্তি করছিল। তারপর ধীরে ধীরে তার জীবনের অনধিত অধ্যায়টি আমাকে শোনাতে আরম্ভ করলো। বৈচিত্র্যপূর্ণ জীবন অধ্যায়। কয়েক ঘন্টা লেগেছিল শুনতে। বিলেত ফেরত মেম বিয়ে করা ছেলেকে বীরেন বোসের বাবা বাড়িতে স্থান দেননি, তবে বলেছিলেন অন্য কোথাও থাকো, যা খরচা লাগে দেবো। বুঝে সুঝে চলতে হয় বীরেন বোসকে। তার বাবা খরচ দিতে প্রতিশ্রুতি হলেও পরিমাণটা বেঁধে দিয়েছেন। মোটেই ভালো লাগছেন এমিলির। টাকা আনা পাইয়ে সূক্ষ্ম হিসাব করে জীবনটাকে নষ্ট করবার জন্য সে লন্ডন ছেড়ে আসেনি। এর নাম কলকাতা। লন্ডনের এমিলি কলকাতা থেকে একবারে হতাশ। রঙিন স্বপ্নজাল বুনেছিল সে ইন্ডিয়ার জীবন সম্বন্ধে। এমিলি ভেবেছিল স্বামী তাকে রাজপ্রাসাদে রাখবেন, দামি মোটরে রোজ রেড রোডে হাওয়া খেতে নিয়ে যাবেন। ছুটিতে কলকাতা ছেড়ে গোপালপুরের সমুদ্র তীরে তারা রঙিন ছাতার তলায় শুয়ে থাকবে, কিংবা লুকোচুরি খেলবে মসৌরি বা ডালহাউসের পাহাড়ের কোণে কোণে। স্বপ্নজনিত আঘাতটা কাটাবার জন্যই এমিলি যেত ক্লাবে। প্রথম দিকে 8টার মধ্যে এমিলি বাড়ি ফিরত। 1 ঘন্টা এগিয়ে ফেরার সময় 9টায় দাঁড়ালো, তারপর 10টা, 11টা। অনেক রাতে সে যখন ক্লাব থেকে ফেরে মদে বেহুঁশ, শিথিল বস্ত্রবাসে ট্যাক্সি থেকে ঘর থেকে হেঁটে যাওয়ার ক্ষমতা থাকে না। উচ্ছৃঙ্খলতার স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়েছে এমিলি। বোস বাধা দিতে অনেক চেষ্টা করে, আদর করে বুঝিয়ে বলে, ক্লাবে যেও না, আর গেলেও সকাল সকাল ফিরবে। এমিলি মুখ বেঁকায়, আমি কি তোমার হিন্দু ওয়াইফ যে ঘরের কোণে প্যাকিং বাক্সের মতন পড়ে থাকবো? তবুও বোস হতাশ হয় না। এমিলির কটূক্তি অসুস্থ প্রিয়জনের প্রলাপ মনে করার চেষ্টা করে। দিন কাটে। বোসের জীবনেরও শ্যামলতা সরসতা শুকিয়ে আসে। বোসের মনে হয় সবই মেকি, সব নিরর্থক। এমিলির ক্লাব বিল ও ফ্ল্যাশের টাকা মেটাতেই তার শোচনীয় অবস্থা। এমিলি আরও টাকা চায়। টাকা ছাড়া অন্য কোনো সম্বন্ধ নেই স্বামীর সঙ্গে। গল্প উপন্যাসে যা পড়া যায় এক্ষেত্রেও প্রায় সেই রকমই ঘটল। অশান্তি ক্লিষ্ট বীরেন বোসও অন্য 5 জনের মতন ধ্বংসের পথেই পা বাড়ালো। নিজের স্ত্রীর ভালোবাসা না পেয়ে সেই মিতালি পাঠালো মদের পেয়ালার সঙ্গে। বড় ব্যারিস্টার হবার সকল গুণই ছিল তার, তবুও কিছু হলো না। সিদ্ধির জন্য প্রয়োজন একাগ্র সাধনা, একনিষ্ঠ পরিশ্রম। সেই কারণেই সংসারে শান্তি পুরুষের পক্ষে অপরিহার্য। বাইরে জীবন দেবতার সঙ্গে যুদ্ধের অনুপ্রেরণা ও উদ্যম অন্দরমহল থেকে আসা চাই, নচেত বীরেন বোসের মতন অবস্থা। নিম্নতর প্রতিভা নিয়েও বোসের সমসাময়িক অনেকে কোর্টে সুনাম ও অর্থের অধিকারী হলেন। তারা যখন মক্কেলের মামলা হৃদয়ঙ্গম করবার জন্য ব্রিফের পাতায় লাল ও নীল পেন্সিলের দাগ দেন, বোস তখন মদের ঝোঁকে লাল ও নীল রঙের খেলা দেখে। তারা যখন প্রয়োজনীয় নজিরের সন্ধানে কিংস বেঞ্চ
কুইন্স বেঞ্চ ও AIR এর পাতা তল্লাশি করেন, বোস তখন বায়রানের পাতা উল্টায়। প্রথম দিকে বোস ব্রিফ পায়নি এমন নয়, কিন্তু সেদিকে মোটেই খেয়াল ছিল না তার। কোর্টেই যায় না অর্ধেক দিন। অ্যাটর্নিরা ঠেকে শিখেছেন। কোর্টে ডাক হয়েছে অথচ ব্যারিস্টার বোসের দেখা নেই। অ্যাটর্নি মহলে এইসব খবর চাপা থাকে না। অন্য অ্যাটর্নিরা সাবধান হয়ে গিয়েছেন। থোড়াই তোয়াক্কা করে বোস। মদ নিয়ে ব্যস্ত সে। এমিলির অন্তরে সামান্যতম দায়িত্বজ্ঞানের উদয় বোসকে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করতে পারত, কিন্তু তা হবার নয়। বোসের বাবা ভাগ্যবান, ছেলের অধঃপতন চোখে দেখার আগেই তিনি চোখ বুজেছেন। এমিলি ও বীরেন কেউ কারুর খবর রাখে না। লাট্টুর মতন এমিলি ও বীরেন নিজেকে কেন্দ্র করেই পাক খাচ্ছে। এমিলি কখনো ফেরে গভীর রাতে, কখনো বা রাত কাটিয়ে ভোরবেলায়। বীরেন বোস ড্রয়িং রুমের সোফায় পড়ে থাকে, খালি মদের বোতল মেঝেতে গড়াগড়ি খায়। অনেক আগে যা ঘটা উচিত ছিল তা ঘটল দেরিতে। কলকাতার কাছাকাছি এক পাটকলের জৈনিক ইংরেজ নন্দনের কণ্ঠলগ্না হলো এমিলি, এবং যথাসময়ে তারই অঙ্কশায়িনী হয়ে প্রস্থান করল স্বদেশে। সময়ের গতিতে বোসও একদিন সম্বিত ফিরে পেল। নেশার ঘোর কেটে গিয়েছে। চোখ খুলে দেখল সর্বশান্ত সে। পৈতৃক বাড়িটি ছাড়া সবই লোকসানের অঙ্কে, কেবল লাভ হয়েছে যকৃতের ব্যাধি। অনুতপ্ত বোস নতুন জীবন ধারণ করতে মনস্থ করল। পূর্ণ উদ্দীপনা নিয়ে ব্যারিস্টারি করবার সংকল্প এবার। কিন্তু ইতিমধ্যে সংকল্প ও সিদ্ধির মধ্যে অনতিক্রম্য ব্যবধান রচিত হয়েছে। ব্রিফবিহীন ব্যারিস্টারদের পাকা কথায় বীরেন বোসের নাম ইতিপূর্বেই লেখা হয়ে গিয়েছে। অপ্রকৃতস্থ মদ্যপকে কোনো অ্যাটর্নি কেস দিতে চান না। মক্কলের স্বার্থ তাকে দেখতে হবে তো। ফলে 11টা থেকে 4টে পর্যন্ত বাল লাইব্রেরিতে দিবানিদ্রা ছাড়া বোসের আর কিছু করবার রইল না। বন্ধা নারীর সন্তান লাভের মতোই বীরেন বোসের ব্রিফ লাভ স্বপ্নই রয়ে গেল। পত্রপুষ্পে ভরা বৃক্ষে শীতের আগমনে ক্ষয় শুরু হয়। একে একে ঝরে পড়ে প্রতিটি পাতা। শুধু শাখা প্রশাখার দল কঙ্কালের মতন বিভৎস রূপ নিয়ে দাঁড়িয়ে থাকে। বীরেন বোসেরও তাই। তার জীবনযাত্রার ব্যারোমিটারের পারা ক্রমশ নিচের দিকে নামতে লাগলো। র্যাঙ্কিনের তৈরি স্যুট ছাড়া পরত না বীরেন। র্যাঙ্কিন ছেড়ে ওয়াচ্ছাল মোল্লা, সেখান থেকে হাওড়া হাটের জামা। সেই জামাতেও তালি পড়তে লাগলো একের পর এক। মোটর ছেড়ে ট্যাক্সি ধরল বীরেন বোস, ট্যাক্সি ছেড়ে বাস। একটানা বলে যাচ্ছিলেন সাহেব। আমিও শুনে যাচ্ছিলাম নীরবে। একটা প্রশ্ন পর্যন্ত করিনি। ডুবেছিলাম কাহিনীর অতলে। সাহেব থামতে আমিও যেন জেগে উঠে নড়ে চড়ে বসলাম। মাথার ভেতর অদ্ভুত অদ্ভুত চিন্তা তালগোল পাকাচ্ছে। জানতে পেরেছি একটা বিচিত্র জীবনকে। চোখের সামনে দেখতে পাচ্ছি বীরেন বোস যেন একটা নয়। ছেঁড়া ও নোংরা জামা কাপড় পরা বীরেন বোস, কেমব্রিজের বীরেন বোস একটা শাড়ির দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। মধ্যিখানে আরও অনেকগুলো বীরেন বোস, বিভিন্ন রূপ ও বয়স তাদের। সাহেব আবার বললেন, বোস কিন্তু কখনোই আমার কাছে হাত পাতেনি। প্রকারান্তরে বুঝতে পেরে আমিই কিছু কিছু দিয়েছি। তাই নাকি? ভিক্ষে চাইনি বীরেন বোস? বোসকে আমি জানি, আর কখনো সে আসবে না। সাহেব উঠে পড়লেন। বেশ মনে আছে, সেদিন বিকেলে চেম্বার থেকে ডালহাউসি যাচ্ছিলাম। ওখান থেকে বাড়ি ফেরবার বাস মিলবে। কাউন্সিল হাউস স্ট্রিটে পড়েই দেখি আমার কয়েক গজ সামনে বোস শালপাতার ঠোঙা হাতে ছোলা মটর সিদ্ধ চিবোতে চিবোতে চলেছেন। ভাবলাম ছুটে গিয়ে ক্ষমা চাই, বলি আমাকে ভুল বুঝবেন না। না, যাব না। হয়তো লজ্জা পাবেন। চলার বেগ কমিয়ে দিয়ে দুজনের দূরত্বটা আরও বাড়িয়ে নিলাম। এক মনে ছোলা চিবোচ্ছেন তিনি। আমি পেছন থেকে দেখছি। ডালহাউসির মোড়ে হাজির হলাম আমরা। সেখানে শালপাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে ব্রিফের বান্ডেল বাঁ বগলে চেপে ধরে একটা চলন্ত ধর্মতলা মুখো সেকেন্ড ক্লাস ট্রামের কামরায় উঠে পড়লেন ব্যারিস্টার বোস। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।